ফেঁসে যাচ্ছে ভারতের সেনাবাহিনী। 15 বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। জয় হাসিনা সহ ফেঁসে যাচ্ছে 48 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। এবং সবশেষে জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে পিনাকি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, আর ভারতকে হুমকি কেবল নিছক হুমকি ছিল না। পিনাকি আরও বলেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরে আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল, প্যারাট্রুপ কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি, যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিএসসি এর নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে 25 ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চতুরতার সঙ্গে পিলখানা ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবার প্রথমে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানো 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2010 সালে নভেম্বর সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল, সেনা কর্মকর্তাদের মেরে ফেলে কোনো সমস্যা নেই। 44 ব্যাটালিয়নের ডি নাসিরউদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন। তারা বলেছে, আমরা জিম্মি করে যাই করে আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নাম্বার 71318। জিয়াউল জানায়, কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানান, তারা একাধিকবার তাপসের মুখে শুনেছে অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনার বিচার বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালে 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দার রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকায় সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? সজীব ওয়াজেদ জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সে সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানা ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি স্বার্থ ছিল? এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। ফাঁস করে দিলেন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কুকর্মের গোপন তথ্য। বেরিয়ে এসেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার রহস্য। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি AKM শহীদুল হক। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন তিনি। দাবি করেন, পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন।
সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তা ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে সেই রাত অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত 5 আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেয়া সব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শহীদুল হক বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তা এসব করেছে। গোয়েন্দা রমনা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসের সর্বোচ্চ বড় ছাত্র জনতার গণ আন্দোলনের চূড়ান্ত দিন গত 5 আগস্ট সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে দুবার বার্তা দেওয়া হয়। বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যিনি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন তিনি। এটা যদি সত্যি তিনিই করে থাকেন, তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি। ওই বার্তাটি তথ্য প্রযুক্তিগত সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কাকে কাকে এমন মেসেজ পাঠানো হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানান তিনি। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমনপীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে। একে একে এবার দেখে নেয় আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশপাশের এলাকায়। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা। অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন।